মাত্র ২০ বছরে মহাকাশ যাত্রার প্রায় ৬০ বছরের পুরো ইতিহাসটাকেই কেউ একজন বদলে দেবে, এটা কি ভাবা যায়? কিন্তু স্পেসএক্স ঠিক এই কাজটাই করেছে। চলুন আজ তাহলে দেখা যাক কিভাবে একটা কোম্পানি মহাকাশ নিয়ে আমাদের সব ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে বসল। তো আসল প্রশ্নটা হলো, তারা এটা করল কিভাবে? মানে তাদের কৌশলে এমন কি ছিল যা দশক ধরে কাজ করা বড় বড় সরকারি সংস্থাও করে দেখাতে পারেনি? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একেবারে তাদের শুরুর দিনগুলোতে। সবকিছু শুরু হয়েছিল কিন্তু একটা খুব সাধারণ হিসাব থেকে। ইলন মাস্ক দেখলেন যে একটা রকেট বানাতে যে কাঁচামাল লাগে তার দামটা রকেটের মোট বিক্রয় মূল্যের মাত্র ৩%। ভাবা যায়? তার মানে বাকি ৯৭% খরচই হচ্ছে অন্য কোথাও। আর ঠিক তখনই তিনি বুঝলেন আসল সুযোগটা তো এখানে। যদি কোনোভাবে এই খরচটা কমানো যায় তাহলেই মহাকাশ সবার জন্য সহজলভ্য হয়ে উঠবে। তো চলুন শুরু করি প্রথম পর্ব দিয়ে, এক যুগান্তকারী নতুন ধারণা। স্পেসএক্স কিন্তু গতানুগতিক পথে একদমই হাঁটেনি। অন্যরা যেখানে বিভিন্ন কোম্পানির থেকে পার্টস কিনে এনে রকেট বানাতো, সেখানে স্পেসএক্স ঠিক করল তারা প্রায় ৮৫% হার্ডওয়্যার নিজেরাই বানাবে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা গাড়ি কোম্পানি টায়ার, ইঞ্জিন, বডি সবকিছু নিজে বানাচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটা নিজের নিয়ন্ত্রণে রাখা, একেই বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আর এটাই ছিল তাদের খরচ কমানোর মূল মন্ত্র। এবার আসি দ্বিতীয় পর্বে, ব্যর্থতার দ্বারপ্রান্তে। কারণ সাফল্যের রাস্তাটা কিন্তু একদমই সহজ ছিল না। একবার না, দুইবার না, পরপর ৩ বার ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তাদের প্রথম রকেট ফ্যালকন ১ ৩ বারই উৎক্ষেপণে ব্যর্থ হল। আর প্রত্যেকটা ব্যর্থতার পর কোম্পানিটা দেউলিয়া হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছিল। আর এই অমছম চাপটা শুধু কোম্পানির ওপর ছিল না, ছিল এর প্রতিষ্ঠাতার ওপরেও। শোনা যায় যে ইলন মাস্ক তখন এতটাই মানসিক চাপে ছিলেন যে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠতেন। মনে হচ্ছিল পুরো স্বপ্নটাই হয়তো ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর আসছে তৃতীয় পর্ব, সাফল্য এবং নাসার দেয়া সেই লাইফলাইন। কারণ ঠিক যখন সবকিছু শেষ মনে হচ্ছিল, তখনই খেলাটা ঘুরে গেল। তারিখটা ছিল ২৮ সেপ্টেম্বর ২০০৮। তাদের হাতে তখন শেষ একবার চেষ্টা করার মতো টাকা পয়সা বাকি। মানে এটা ছিল তাদের জন্য ডু অর ডাই পরিস্থিতি। হয় এবার হবে, নয়তো সব স্বপ্ন শেষ। এবং তারা পেরেছিল। ফ্যালকন ১ একদম নিখুঁতভাবে কক্ষপথে পৌঁছে গেল। এই একটাই সফল উৎক্ষেপণ। আর তা দিয়ে স্পেসএক্স পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে তাদের প্রযুক্তি শুধু কথার কথা না, এটা সত্যি কাজ করে। আর এই সাফল্যের পুরস্কার আসতেও একদম দেরি হয়নি। মাত্র কয়েক মাস পরে নাসা তাদের সাথে $1.6 বিলিয়ন একটা বিশাল চুক্তি করে। এটা ছিল তাদের জন্য এক কথায় এক নতুন শুরু। এই চুক্তিটা ছিল আক্ষরিক অর্থেই একটা লাইফলাইন। এটা শুধু কোম্পানিটাকে দেউলিয়া হওয়ার হাত থেকেই বাঁচায়নি, বরং তাদের পরের প্রজন্মের রকেট ফ্যালকন ৯ আর ড্রাগন স্পেসক্রাফট বানানোর জন্য যে টাকার দরকার ছিল, সেটাও জুগিয়ে দিয়েছে। এবার আমরা চলে এসেছি চতুর্থ পর্বে, পুনঃব্যবহারযোগ্য রকেট। আর এখানেই কিন্তু স্পেসএক্স আসল বিপ্লবটা ঘটিয়েছে। আচ্ছা, একবার ভাবুন তো, একটা বোয়িং ৭৪৭ প্লেন যদি একবার ওড়ার পরেই সেটাকে ফেলে দিতে হতো। ব্যাপারটা শুনতে খুবই অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এতদিন ধরে রকেটের ক্ষেত্রে ঠিক এটাই হয়ে আসছিল। স্পেসএক্স এসে ঠিক এই ধারণাটাকে পুরোপুরি বদলে দিয়েছে। প্রক্রিয়াটা শুনতে হয়তো বেশ সহজ লাগছে, কিন্তু প্রযুক্তিগতভাবে এটা ছিল প্রায় অসম্ভব একটা কাজ। রকেটের সবচেয়ে দামি যে অংশটা, অর্থাৎ বুস্টারটা, সেটা মহাকাশে পেলোড পৌঁছে দিয়ে আবার পৃথিবীতে ফিরে এসে নিরাপদে ল্যান্ড করে। তারপর সেটাকে একটু মেরামত করে আবার পরের মিশনের জন্য তৈরি করে ফেলা হয়। সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। চলে এলাম পঞ্চম পর্বে, স্টারশিপ, স্টারলিংক আর মঙ্গল। কারণ স্পেসএক্সের চোখ এখন আরও অনেক দূরে, ভবিষ্যতের দিকে। তাদের লক্ষ্য এখন বিশাল। একদিকে স্টারলিংকের মাধ্যমে সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে দেওয়া, অন্যদিকে স্টারশিপের মতো অতিকায় রকেট তৈরি করা। আর এই সব কিছুর পেছনে মূল লক্ষ্য একটাই, মানব জাতিকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া, একটা বহু গ্রহের প্রজাতি হিসেবে গড়ে তোলা।
আর এই প্রযুক্তিগত সাফল্যের সাথে সাথেই এসেছে আর্থিক সাফল্য। চিন্তা করা যায়, মাত্র ১ দশকে একটা কোম্পানির ভ্যালুয়েশন প্রায় ১০০ গুণ বেড়ে গেছে। $1.3 বিলিয়ন থেকে ১ লাফে $১২৭ বিলিয়ন। আর এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় বাজারে তাদের একচেটিয়া আধিপত্য। শুধু ২০২২ সালেই তারা ৬১টা সফল লঞ্চ করেছে, তার মানে প্রতি সপ্তাহে গড়ে একটারও বেশি। এটা কিন্তু এক বছরে একই ধরনের রকেটের জন্য একটা ওয়ার্ল্ড রেকর্ড। এবার তাহলে আসি শেষ পর্বে, স্পেসএক্সের উত্তরাধিকার। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল সাফল্যের পেছনে কি কোনো অন্ধকার দিকও লুকিয়ে আছে? এটা তো বলতেই হবে যে স্পেসএক্সের এই কম খরচের মডেলটা পুরো ইন্ডাস্ট্রিকেই ওলটপালট করে দিয়েছে। তাদের দেখাদেখি অন্য প্রতিযোগীরাও এখন নিজেদের খরচ কমাতে বাধ্য হচ্ছে, আর এর ফলে মহাকাশ যাত্রা সবার জন্যেই আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য হয়ে উঠছে। কিন্তু এই অভাবনীয় সাফল্যের মুদ্রার কিন্তু একটা উল্টো পিঠও আছে। কোম্পানির ভেতরের কর্মপরিবেশ নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন উঠেছে। যেমন, প্রাক্তন কর্মীদের কাছ থেকে যৌন হয়রানির অভিযোগ এসছে, অসহনীয় কাজের চাপের কথা শোনা গেছে, এমনকি ইলন মাস্কের আচরণের সমালোচনা করার জন্য কর্মীদের চাকরি থেকে বের করে দেওয়ার মতো অভিযোগও কিন্তু সামনে এসেছে। দেখুন, স্পেসএক্স যে মহাকাশ যাত্রার নিয়মকানুন সব বদলে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। যা একসময় সায়েন্স ফিকশন ছিল, আজ তা আমাদের চোখের সামনের বাস্তব। কিন্তু প্রশ্নটা হলো, মঙ্গল গ্রহে পৌঁছানোর এই বিশাল স্বপ্নের পেছনে পৃথিবীতে আমরা কোনো মূল্য দিচ্ছি কিনা? প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতির সাথে মানবিকতার ভারসাম্য রাখা, এটাই কি মানবজাতির জন্য পরবর্তী সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে? উত্তরটা হয়তো আমাদের সবাইকেই একসাথে খুঁজতে হবে।